মল্লিক সেডিকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় আয়করের সহজ পাঠ পর্ব 14তে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় কিভাবে আয়কর হিসেবে অন্তর্ভুক্ত করবেন। তাহলে আমরা দেখি, আমরা যে উদাহরণটা শুরু করেছিলাম জনাব মেহেদী সাহেবের, ওনার বেতনটা দেওয়া আছে, ব্যাংক সুদ দেখেছি, সঞ্চয়পত সুদ, শেয়ার লভ্যাংশ, শেয়ার বিক্রয়জনিত মূলধনের লাভ, ব্যবসা থেকে আয়, বাড়ি ভাড়া থেকে আয়। তাহলে আমরা আজকে বাড়ি ভাড়া থেকে আয় আলোচনা করব। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে বাড়ি ভাড়া থেকে আয়, এটা আমি একটা আলাদাভাবে ওনার ওনার একটা আলাদা এক্সেল শিট করে নিয়েছি। সেখানে দেওয়া আছে কি, উনি জানুয়ারি মাস, জুলাই মাসে, জুলাই 21 থেকে জুন 22 পর্যন্ত উনি ব্যাংক হিসাবে এই টাকাটা মনে রাখতে হবে। উনি ব্যাংক হিসেবে নিয়েছেন। তাহলে প্রতি মাসে 55,000 টাকা করে, 6,60,000 টাকা। আর ওনার অ্যাকচুয়ালি এক্সপেন্স বাদ গেছে, অর্থাৎ শুধু মিউনিসিপাল ট্যাক্স, অর্থাৎ খাজনা এবং ব্যাংক ইন্টারেস্ট। উনি যেহেতু এই এই সম্পত্তিটা বন্ধক রেখে করেছে, ব্যাংক ইন্টারেস্ট এবং মিউনিসিপাল ট্যাক্স হিসেবে এখানে কিস্তিগুলো আমি কত টাকা কিস্তি দিয়েছি সেগুলো আমি বাদ দিয়েছি। তো উনি 3,96,684 টাকা ব্যাংক ইন্টারেস্ট এবং মিউনিসিপাল ট্যাক্স হিসেবে বাদ দিয়েছে। আর উনার এই টোটাল যে ইনকামটা আছে তার 25% উনি স্ট্যাটুটরি অ্যালাউন্সেস অ্যাজ পার আমাদের আয়কর অধ্যাদেশ অনুযায়ী উনি বাদ, যেহেতু আবাসিক হিসেবে ভাড়া দিয়েছেন, আবাসিক হিসেবে হলে 25%, কমার্শিয়াল হলে 30%, এটা বাদ যাবে। তাহলে ওনার নেট ইনকাম দাঁড়ালো 98,318 টাকা। তাহলে সেটা কি হবে, সেটা এখানে চলে আসবে। দেখেন এখানে আমরা যেটা করেছিলাম, আহ, যেটা বেতন জনাব মেহেদী হিসেবে বেতন দিয়ে শুরু করেছিলাম, সেটা আছে বেতনটা এখানে আমাদের উনার যেটা 98,316 টাকা, সেটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে থাকবে। 11,99,000 বেতন, 98,316 টাকা হাউস প্রপার্টি থেকে ইনকাম। তারপর ক্যাপিটাল গেইনও আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে বিজনেস ইনকাম, আমরা লাস্ট পর্বে দেখেছিলাম বিজনেস ইনকাম। এরপরে ব্যাংক সুদ এবং ডিভিডেন্ড ইনকাম। টোটাল ওনার মোট ইনকাম দাঁড়ালো 82C এর আগে, অর্থাৎ সঞ্চয়পত্র সুদের আগে, 18,53,634 টাকা। আর সঞ্চয়পত্র সুদ জমা হওয়ার পরে 18,72,534 টাকা। তাহলে 18,53,000-এর উপরে আমরা যদি টোটাল টাকাটার উপরে আমরা ট্যাক্স পেলাম কত, 18,53,334 টাকার উপরে ট্যাক্স আসলো 2,58,334 টাকা। আর এই 82C এর যে ট্যাক্সটা সেটাও যোগ হয়ে গেল। তাহলে 2,59,294 টাকা। এরপরে 20% অফ টোটাল ইনকাম, সেটা হচ্ছে ওই 82C এর আগে যেটা বাদ যাবে সেটা, অর্থাৎ এই টাকাটার উপরে হবে 18,53,334 টাকার উপরে। 20% হবে 3,70,000। কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ছিল 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা মিনিমাম অ্যামাউন্ট। এই 3 লক্ষ টাকার উপরে 15% আমরা রিবেট পাবো, 45,000 টাকা। তাহলে আমাদের ইন্টারেস্ট, আমাদের নেট ট্যাক্স পেয়েবল আসলে 2,59,994 টাকা থেকে 45,000 বাদ দিন, 2,14,294 টাকা। আর এখান থেকে এগুলো ডিডাকশন ছিল আগে, 16,422 টাকা ডিডাকশন ছিল আগে। আর আমার তাহলে নেট ট্যাক্স পেমেন্ট করতে হবে 1,97,872 টাকা। তাহলে আমরা দেখলাম এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যে টোটাল টাকাটা থেকে অ্যাকচুয়াল কিছু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আছে, মিউনিসিপাল ট্যাক্স, ব্যাংক ইন্টারেস্ট, এটা। আর আরেকটা টাকা বাদ যাবে, সেটা হচ্ছে 25%, যদি রেসিডেন্স হয় 25% অ্যালাউন্সেস বাদ যাবে। আর যদি কমার্শিয়াল হয় তাহলে 30% অ্যালাউন্সেস বাদ যাবে। তাহলে নেট এই টাকাটা থেকে সবগুলো বাদ দিয়ে নেট টাকাটাই হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসাবে যোগ হয়ে যাবে। এরপর আমরা দেখি, তাহলে উদাহরণটা দেখলাম। তাহলে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-এ এখানে বলা আছে বাণিজ্যিক বা আবাসিক উদ্দেশ্যে ব্যবহার করা হোক না কেন, তাহলে এটা গৃহ সম্পত্তি থেকে আয় হিসেবে বিবেচনা হবে। এবং যদি এটা পার্টনারশিপে থাকে তাহলে কিন্তু সমানুপাতিক হারে ওই পার্টনারশিপের যে রেশিও থাকবে, মনে করেন এই সম্পত্তি দুজনের, তাহলে দুজনের অংশ বেশিতে ভাগ হবে, একজনের ক্ষেত্রে গণনা করা হবে না, দুজন আলাদা আলাদা ভাবে রেশিও অনুযায়ী গণনা করা হবে। আর কি কি খরচ বাদ যেতে পারে সেটা ধারা 25-এ বর্ণনা আছে, জমির খাজনা, সম্পত্তি বীমা, প্রদেয় সুদ এবং সম্পত্তির
বার্ষিক মূল্যের 1/4 সমান পরিমাণ আবাসিক ক্ষেত্রে, 30% পরিমাণ বাণিজ্যিক উদ্দেশ্যে। তাহলে এগুলো বাদ যাবে, বাদ গিয়ে নেট টাকাটাই আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। এই পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলো আপনারা পেয়ে থাকেন। আমাদের পরবর্তী পর্ব আয়করের সহজ পাঠ পর্ব 15-তে। যেহেতু আমাদের পহেলা জুন 2023-এ বাজেট অধিবেশন শুরু হবে, ওই দিনে বাজেট পেশ হবে। ওই বাজেটের উপর ভিত্তি করে আমরা ব্যক্তি করদাতা যারা বেতনভুক্ত, ওনাদের আয়কর নিরূপণ কিভাবে করা যায়, ওই বাজেটটার উপর বেস করে আমরা করব পরবর্তী পর্বে। অর্থাৎ পরবর্তী পর্ব 15, ব্যক্তি করদাতার, শুধুমাত্র বেতনভুক্ত যারা আছে, ব্যক্তি করদাতা 2023-24 কর বর্ষে আয়কর নিরূপণ। এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা জানানোর চেষ্টা করব আপনাদের আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য। মেইলও জানাতে পারেন, ফোনও জানাতে পারেন। আপনাদের সকলকে ধৈর্য ধরে পর্বগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ।